সায়েন্স ফিকশন আর আমাদের আজকের যে বাস্তবতা তার মাঝখানের দেয়ালটা যেন দিন দিন একদম ঝাপসা হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, এই নিয়ে যেসব গল্প আমরা শুধু সিনেমার পর্দাতেই দেখতাম, সেগুলোই কিন্তু এখন আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব, আমরা কি আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি? রজনীকান্তের রোবট সিনেমাটার কথা মনে আছে নিশ্চয়ই, যেখানে একটা মেশিন ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে। ভাবুন তো, প্রায় ১৪ বছর আগে রিলিজ হওয়া ওই সিনেমায় যা দেখানো হয়েছিল, সেটা এখন আর শুধু গল্প নয়, বরং মনে হচ্ছে যেন এক বড়সড় সংকটের দিকেই ইশারা করছে। আসল প্রশ্নটা কিন্তু এটাই, আমরা কি তাহলে আসলেই এমন এক ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে সিনেমার ওই গল্পগুলো সত্যি হয়ে যাবে, যেখানে মানুষের নিয়ন্ত্রণ আর মানুষের হাতেই থাকবে না? আর দেখুন, এই ভয়টা কিন্তু শুধু সাধারণ মানুষের মনেই না, যারা এই প্রযুক্তিটা তৈরি করছেন তারাও এর বিপদটা মানছেন। একেবারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ইলন মাস্ক, সবাই কিন্তু এর ঝুঁকি নিয়ে কথা বলছেন। এমনকি জাপান একটা গুজবও ছড়িয়েছিল যে একটা এআই রোবট নাকি ২৯ জন বিজ্ঞানীকে মেরে ফেলেছে। এখন কথা হচ্ছে, যখন যারা এটা বানাচ্ছেন তারাই এর বিপদ নিয়ে এতটা চিন্তিত, তখন কি আমাদেরও একটু সতর্ক হবার সময় আসেনি? এই বিপদের গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে হলে চলুন একটু পেছনে ফেরা যাক। প্রায় এক যুগ আগে ২০১২ সালের একটা সত্যি ঘটনা শুনব আমরা। একজন সাংবাদিক কিভাবে হঠাৎ করে সুপার সোলজার হয়ে গেলেন, সেই গল্প। তো এই গল্পের মূল চরিত্র হচ্ছেন স্যালি অ্যাডি। উনি নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের একজন সাংবাদিক, একদম সাধারণ একজন মানুষ, কোনো মিলিটারি ট্রেনিং বা যুদ্ধের অভিজ্ঞতা কিচ্ছু নেই। তো ওনাকে একবার আমেরিকার একটা মিলিটারি স্নাইপার ট্রেনিং গ্রাউন্ডে আমন্ত্রণ জানানো হয়, আর সেখানেই ওনাকে একটা ট্রেনিং সেশনে অংশ নিতে বলা হয়। আর যা হওয়ার তাই হলো। একজন সাধারণ মানুষ হিসেবে ওই ট্রেনিংয়ে উনি একদমই ভালো করতে পারছিলেন না। উনি পরে বলেছিলেন, ট্রেনিং গ্রাউন্ডের পরিবেশটা নাকি ওনার কাছে সত্যিকারের যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল, ভয়ে ওনার গলা পর্যন্ত শুকিয়ে আসছিল। কিন্তু এখানেই গল্পটা ঘুরে যায়। স্যালিকে আবার ট্রেনিং গ্রাউন্ডে পাঠানো হলো, তবে এবার ওনার মাথায় পরিয়ে দেওয়া হলো একটা বিশেষ হেলমেট। আর এরপর যা ঘটল সেটা প্রায় অবিশ্বাস্য। হেলমেটটা পরার সাথে সাথেই স্যালি যেন পুরোপুরি অন্য একজন মানুষ, একেবারে পেশাদার যোদ্ধার মতো আচরণ করতে শুরু করলেন। নিখুঁত টার্গেটে শত্রুদের শ্যুট করা, একের পর এক বাধা পেরিয়ে যাওয়া, এমনকি একাই প্রতিপক্ষের বাংকার তছনছ করে দিলেন। কিন্তু প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব? কি এমন ছিল ওই হেলমেটে যা একজন সাধারণ সাংবাদিককে এক মুহূর্তের মধ্যে এমন ভয়ঙ্কর একজন যোদ্ধায় পাল্টে দিল? চলুন এবার তাহলে জানা যাক কিভাবে মানুষের ব্রেনকে কন্ট্রোল করা যায়। এই হেলমেটের পেছনের বিজ্ঞানটা আসলে কি ছিল? ব্যাপারটা খুব সহজ। আমাদের হাসি, কান্না, রাগ, ভয়, ভালোবাসা, এই প্রত্যেকটা অনুভূতি কিন্তু আমাদের মস্তিষ্কের ভেতরকার ইলেকট্রিক্যাল সিগন্যালের খেলা। ব্রেন যদি সিগন্যাল না দেয়, তাহলে আমরা চাইলেও কিন্তু কানতে পারব না। স্যালির হেলমেটটা ঠিক এই কাজটাই করছিল। হেলমেটের ভেতরে একটা কম্পিউটার চিপ ছিল, যেটা এআই দিয়ে চলছিল। ওই এআই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বুঝে নিয়ে স্যালির ব্রেনে সরাসরি সিগন্যাল পাঠাচ্ছিল। মানে যখন চিপটা ফায়ার করার সিগন্যাল দিয়েছে, স্যালি ফায়ার করেছে। এখানে তার নিজের সিদ্ধান্ত, নিজের ভয়, কোনো কিছুরই কোনো ভূমিকা ছিল না। কিন্তু এই সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? ট্রেনিং শেষ হবার পর স্যালি বলেছিলেন, আমি পুরো ব্যাপারটা উপভোগ করেছি। ভাবা যায়, মানে তাকে যে কিছুক্ষণ একটা পুতুলের মতো কন্ট্রোল করা হচ্ছিল, সেটা উনি টেরই পাননি। উল্টো ওনার কাছে পুরো বিষয়টা বেশ আনন্দদায়ক মনে হয়েছে। এই ঘটনাটা যদি অবিশ্বাস্য লাগে, তাহলে রোবো র্যাটসের কথাটা শুনুন। ন্যাশনাল জিওগ্রাফির একটা রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীরা জীবন্ত ইঁদুরের ব্রেনে ইলেকট্রোড বসিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন। মানে ইঁদুরগুলোকে ডানে ঘোরানো, বামে ঘোরানো, মই বেয়ে ওপরে ওঠানো, এমনকি লাফ দেওয়ানো, সবই করানো সম্ভব হয়েছিল। আর স্যালির মতোই ইঁদুরগুলো কিচ্ছুটি বুঝতে পারেনি যে তাদের অন্য কেউ কন্ট্রোল করছে। এখন প্রশ্ন আসতেই পারে, মিলিটারি ল্যাবের এই প্রযুক্তি কি শুধু ওখানেই আটকে আছে? না, এর উত্তরটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি কাছে। আর সেটা লুকিয়ে আছে অ্যালগোরিদমের খেলায়।
অ্যালগরিদমের ক্ষমতাটা ঠিক কতটা সেটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। বেসবলের দুনিয়ায় ওকল্যান্ড অ্যাথলেটিক্স বলে একটা দল ছিল, যাদের বাজেট ছিল খুব কম। টাকার অভাবে ভালো খেলোয়াড় কিনতে পারত না, আর তাই প্রায় প্রতি বছরই হারত। কিন্তু একবার তাদের ম্যানেজার একটা কম্পিউটার অ্যালগরিদমের সাহায্য নিয়ে প্লেয়ার বাছাই করলেন। আর ফলাফল, সেই বছর দলটা টানা ২০টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। পুরোটাই ছিল অ্যালগরিদমের কামাল। এবার একটু ভাবুন তো, যে অ্যালগরিদম একটা বেসবল টিমের জন্য সেরা খেলোয়াড় খুঁজে বের করতে পারে, সেই একই রকম অ্যালগরিদম কি আমাদের জীবনেও কাজ করছে না? সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে করতে হঠাৎ করে ঠিক সেই জিনিসটার বিজ্ঞাপন চোখে পড়া, যেটা নিয়ে একটু আগেই হয়তো ভাবা হচ্ছিল, এটাও তো সেই অ্যালগরিদমেরই খেলা, তাই না? বেসবল অ্যালগরিদম খেলোয়াড়দের ডেটা বিশ্লেষণ করে, আর সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম আমাদের ডেটা বিশ্লেষণ করে। এই অ্যালগরিদমগুলো আমাদের এমনভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে যে একটা প্রশ্ন উঠছে, আমরা কি হোমোস্যাপিয়েন্স থেকে ধীরে ধীরে রোবোস্যাপিয়েন্স হয়ে যাচ্ছে? আর এটাই হয়তো মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গডফাদার বলা হয় জিওফ্রে হিন্টনকে। তিনি কিছুদিন আগে গুগল থেকে রিজাইন করে একটা সতর্কবার্তা দিয়েছেন। উনি নিজেই বলেছেন, খারাপ লোকেরা যে এই টেকনোলজিকে খারাপ কাজে ব্যবহার করবে, সেটা আটকানোর কোনো সহজ রাস্তা উনি দেখতে পাচ্ছেন না। পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। হোমোস্যাপিয়েন্স মানে আমরা নিজেরা চিন্তাভাবনা করে নিজের অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নিই, আর রোবোস্যাপিয়েন্সদের সিদ্ধান্তগুলো আসে বাইরের কোনো অ্যালগরিদম থেকে। প্রশ্ন হল, আমরা কি নিজেদের অজান্তেই সেই দ্বিতীয় রাস্তাটা ধরে হাঁটতে শুরু করেছি? তাহলে উপায়টা কি? উপায় একটাই, একটা নতুন ধরনের যুদ্ধের জন্য তৈরি হওয়া। আর এই যুদ্ধটা অস্ত্রের নয়, চেতনার। এই যুদ্ধে আমাদের প্রতিপক্ষ হল এআই আর অ্যালগরিদম, আর এই যুদ্ধের সেনাপতি হতে হবে নিজেকেই। সবচেয়ে বড় অস্ত্র হল নিজের মন আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর মূল কৌশল একটাই, নিজের ব্রেনের কন্ট্রোলটা কোনোভাবেই অন্যের হাতে তুলে দেওয়া যাবে না। প্রযুক্তি অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু সেটা যেন হয় নিজের ইচ্ছায়। নিজের মস্তিষ্কের পাইলট নিজেকেই হতে হবে। যখন এই ভিডিওটা ঠিক পরে একটা অ্যালগরিদম ঠিক করে দেবে যে এরপর কি দেখা উচিত, তখন এই প্রশ্নটা করা খুব জরুরি, আসল নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, মানুষের নাকি অ্যালগরিদমের?